আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আলোচনা করছি হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের বহু নির্বাচনী অভিজ্ঞা নিয়ে। এখানে যে প্রথম প্রশ্নটা 1 নম্বর দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে এক্স ও ওয়াই দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। তো অপশনগুলো আমি যে এখানে একটু লিখে নিয়েছি। এক্স স্কোয়ার প্রথম অপশন। এখানে প্রশ্নটা আবার দেখি যে এক্স আর ওয়াই হচ্ছে দুইটা ক্রমিক জোড় সংখ্যা। তার মানে ক্রমিক জোড় সংখ্যা মানে হচ্ছে যে পরপর দুইটা জোড় সংখ্যা, মানে যেমন ধরো যে একটা যদি 10 হয় একটা হবে 12। তো এক্স স্কোয়ার তার মানে একটা জোড় সংখ্যা এক্স, তার বর্গ। তো যে কোনো জোড় সংখ্যার বর্গ সেটা জোড় সংখ্যাই হয়। একইভাবে ওয়াই একটা জোড় সংখ্যা, সেটার বর্গ এটাও একটা জোড় সংখ্যা। তার মানে ক খ এই দুটো অপশন সঠিক না। ঘ নম্বরে এক্স স্কোয়ার অর্থাৎ জোড় সংখ্যার বর্গ, যেটা জোড় সংখ্যা, তার সাথে যদি আরো 2 যোগ করা হয়, জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে সেটা জোড় সংখ্যাই হয়। তাহলে এটাও হচ্ছে না। ওয়াই হচ্ছে একটা জোড় সংখ্যা, তার সাথে যদি 1 যোগ করি, জোড় সংখ্যার পরবর্তী সংখ্যাটা তো বিজোড় সংখ্যা। তার মানে এই গ নম্বর অপশন এটাই সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটা মূলদ সংখ্যা। তো এখানকার উত্তর হচ্ছে এই যে √0.04। এটার বর্গমূল যদি আমরা করি, এটা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, এটার বর্গমূল করলে দেখা যাবে যে 0.02 হয়। দুঃখিত, 0.2 হয়। তো এটাই হচ্ছে মূলদ সংখ্যা, কারণ এখানে এটার বর্গমূল করে এখানে 2 আসার পর এরপর আর কোনো সংখ্যা আসছে না। কিন্তু বাকি যে অপশনগুলো আছে সেগুলো তোমরা একটু হিসাব করে দেখতে পারো ক্যালকুলেটরে, দশমিকের পর এটার মান আসতেই থাকবে বাকিগুলোর। তো সেগুলো তো মূলদ সংখ্যা হতে পারে না। 3 নম্বর বলা হয়েছে এ আর বি দুইটা সেট দেয়া আছে, তারপর এখানে 3টা অপশন দেয়া আছে। প্রথম অপশনে বলা হয়েছে যে বি বাদ এ এর প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 3টা। তো বি বাদ এ যদি আমরা নির্ণয় করি, বি সেট হচ্ছে -1 0 1 আর এ সেট হচ্ছে 0 2। বি থেকে এ মাইনাস করা বা বাদ দেওয়া মানে হচ্ছে যে এদের মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেগুলো বাদ দিয়ে প্রথম সেট, অর্থাৎ এখানে বি সেট, প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোই হচ্ছে আনসার হয়। তাহলে 0 2, 0টা শুধু কমন আছে, 0 বাদ দিলে -1 আর 1 থাকে বি সেটে। তো এই বি বাদ এর মান হবে হচ্ছে -1 আর 1। এটার যদি আমরা উপসেট সংখ্যা হিসাব করি, 2n সূত্র ব্যবহার করে উপসেট সংখ্যা পাওয়া যায়। n এর মান হচ্ছে 2টাই, যে 1 2, তাহলে 2 স্কোয়ার করলে হয় 4। তার মানে এর মোট উপসেট হচ্ছে 4টা, আর মোট উপসেট থেকে একটা উপসেট বাদ দিলে প্রকৃত উপসেট পাওয়া যায়, তো সেটা 3টাই হয়। তাহলে 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বরে বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0। এ আর বি যদি ইন্টারসেকশন করা হয়, এ সেট হচ্ছে 0 2 আর বি সেট হলো -1 0 1। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদান, 0টাই শুধু কমন আছে। তো তাহলে 2 নম্বর অপশন সেটাও ঠিক। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে যে বি বাদ এ ইজ ইকুয়াল টু বি। বি বাদ এ আমরা তো আগেই নির্ণয় করেছি -1 1, তো এটা তো বি সেটের সমান না। তার মানে 3 নম্বর অপশন সেটা সঠিক নয়। তারপরে 4 নম্বর প্রশ্নে a - 2/a ইজ ইকুয়াল টু 2b দেয়া আছে, আর -3b বাই a স্কোয়ার -2ab - 1 এর মান নির্ণয় করতে হবে। তো এই যে মানটা দেয়া আছে প্রথমে সেটা হচ্ছে এটা। এটার বাম পাশে যদি আমরা একটু লসাগু নেই, a হবে লসাগু, এই a এর নিচে কিছু নাই, মানে 1 1 দিয়ে a কে ভাগ করলে a হয়, তার সাথে উপরে লব গুণ, নিচের হর দিয়ে ভাগ আর উপরে লবের সাথে গুণ। তো হিসাব করে সেটা a স্কোয়ার হয়। একইভাবে হিসাব করে এখানে হয় 2। তারপর যদি আমরা আর গুণন করি, এই a ডান পাশে গিয়ে এই যে এই 2b এর সাথে গুণ হয়ে হবে 2ab। এটাকে বাম পাশে আনলাম আর -2টাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার -2ab এর মান পেলাম হচ্ছে 2। আমাদের এই যে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। আমরা যদি নিচে এই যে a স্কোয়ার -2ab এটার মান, এই যে যেটা বের করা হলো 2, সেই মানটা বসিয়ে দেই 2, তারপরে এই যে -1, 2 থেকে 1 মাইনাস করলে হয় 1। তো নিচে 1 তো না লিখলেও চলে, তাহলে যে উপরে যে -3b আছে সেটাই থাকে। তো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 5 নম্বর 2x প্লাস 2/x হোল স্কোয়ারের মান দেয়া আছে 12। বলা হয়েছে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। 2x প্লাস 2/x হোল স্কোয়ার এটার মান হচ্ছে 12।
আর আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে। তো এখান থেকে প্রথমে আমরা যদি একটা 2 কমন নিই, যেহেতু এই 2 সহ এই স্কোয়ারটা আছে, তো কমন নেওয়া 2 তার উপর যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে সেটা 4 হয়। কমন নেওয়া 2টা একবারে সেটা স্কোয়ারও করে দেওয়া হয়েছে। আর x প্লাস 1/x হোল স্কোয়ার সেটা উপরে স্কোয়ার থাকলো। এপাশে হচ্ছে 12, এই 4টাকে ডান পাশে নিয়ে 12-এর সাথে ভাগ করে দিলে হবে 3। আর একই সাথে এটা যদি আমরা সূত্র দিয়ে ভাঙি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রানুসারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ডান দিকে 3। এখানকার এই 2, এখানকার x তো কাটা যাবে, 2 থাকবে শুধু, প্লাস 2 সেটা ডান পাশে গেলে 3 থেকে মাইনাস হয়ে যাবে, 3 থেকে 2 মাইনাস করে হয় 1। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পাচ্ছি 1। 7 নম্বর বলা হয়েছে, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা আমি একটু পরে দেখাচ্ছি, 7 নম্বরটা ছোট বিধায় এখানে করেছি। 7 নম্বর বলা হয়েছে যে log 4 টু দ্য পাওয়ার 2 ইন্টু log √3 টু দ্য পাওয়ার 27 ইজ ইকুয়াল টু কত। তো এই অঙ্কটা খুব সহজেই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিতে পারো। তারপরে যদি ক্যালকুলেটরে না করতে পারো বা কোনো কারণে যদি ধরো যে এটা সৃজনশীলের ক নম্বর প্রশ্ন, এই টাইপের প্রশ্ন থাকতে পারে, তো সেই কারণে এটা কিভাবে সমাধান করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ভিত্তি হলো লগের 4, তা আমাদের চিন্তা করতে হবে যে এই 2কে আমরা 4 এর উপর কত পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারি। তো 4 রুট করলে হচ্ছে 2 হয়, তার মানে আমরা 2কে √4 লিখতে পারি। তো এখানে আমি একটু শর্ট করেছি যেহেতু এটা এমসিকিউ। রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, 4 এর উপর হাফ পাওয়ার দিয়েছি, তার মানে √4 না লিখে 4 টু দ্য পাওয়ার হাফ। এখানে আবার √3 আছে ভিত্তি, আর ওপরে পাওয়ার হচ্ছে 27। তো চিন্তা করতে হবে যে √3 এর উপর কত পাওয়ার দিলে 27 হয়। তো √3 এর উপর 6 পাওয়ার দিলে 27 হয়। তো ভিত্তি আর পাওয়ার সবসময় একরকম করার চেষ্টা করতে হবে এই ধরনের অঙ্কে। কারণ হচ্ছে কি যে লগের ভিত্তি আর আর্গুমেন্ট বা পাওয়ার যদি সমান হয় তো সেটা সূত্রানুসারে 1 হয়। আর এই যে লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি হাফ, আর এই যে এটা তো বললাম যে 1 হয় সূত্র, ইন্টু এখানকার এই যে লগ এই আর্গুমেন্টের উপরকার 6 পাওয়ার সেটাকে যদি সামনে নিয়ে আসি লগ √3 টু দ্য পাওয়ার √3 সেটা আবার 1 হয়ে যায়। তো এখানে আর 1 লেখা হয়নি, হাফ আর 6 গুণ করলে পাবো হচ্ছে 3। এটা 7 নম্বর প্রশ্নের উত্তর। এবারে দেখো 6 নম্বর প্রশ্নে এ একটা সেট দেয়া আছে যার উপাদান হচ্ছে 0, 1, 2, 8, আর এস একটা অন্যয় দেয়া আছে, তারপর 3টা অপশন দেয়া আছে এখানে। তো সেই অপশনগুলোর কোনটা কোনটা সঠিক সেটা জানতে গেলে অন্যয়টাকে আমাদের প্রথমে তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নিতে হবে। তো এই যে অন্যয়টা দেয়া আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এখানে যে সমীকরণ দেয়া আছে অন্যয়ের x = y কিউব, এই যে x = y কিউব, কিউব যদি উভয় পক্ষকে আমরা ঘনমূল করি তাহলে x এর উপর ঘনমূল হবে আর y এর উপরকার কিউবটা উঠে যাবে, অর্থাৎ y = (কিউব√x)। এখন x এর বিভিন্ন মান বসিয়ে আমরা y এর মান বের করব। তার জন্য যে এরকম একটা চার্ট সারণী করেছি, যখন বড় অঙ্ক করতে হয় তখন এইভাবে করে করা হয়। তো এটা এমসিকিউ করার সময় তোমরা যতটুকু সংক্ষেপে পারো সংক্ষেপ করবে। এটা বড় অঙ্ক হিসেবে এই ধরনের অঙ্ক থাকে বিধায় এটা আমি একটু বিস্তারিত দেখিয়েছি। তো x এর মান আমরা কি বসাবো, যেহেতু এই যে a সেটের উপাদান হচ্ছে এগুলা, আর এই যে s অন্যয়ের মধ্যে বলা হয়েছে যে x বিলংস টু a, তার মানে x হচ্ছে a সেটের উপাদান, আবার y ও a সেটের উপাদান সেটাও বলা আছে। তো x যেহেতু a সেটের উপাদান, a সেটের যে সমস্ত উপাদান আছে সেগুলোকে আমরা x এর মান হিসেবে বসিয়েছি। তারপর এই সমীকরণ থেকে হিসাব করে y এর মান বের করেছি। যেমন x এর মান যদি 0 হয়, 0 ঘনমূল করলে 0ই হয়, অর্থাৎ y এর মান সেই ক্ষেত্রে 0। x এর মান যদি 1 বসানো হয়, 1 এর ঘনমূল করলে 1 হয়, অর্থাৎ y এর মান 1। 2 যদি বসানো হয়, 2 কিউব রুট করলে দশমিক চলে আসে, তো এটা এভাবেই রেখে দেওয়া হয়েছে 2 এর কিউব রুট। 8 যদি বসানো হয় x এর মান, 8 এর ঘনমূল করলে 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে y এর মান পাচ্ছি হলো 2। এখন এখানে বড় করে অঙ্ক করার সময় এখানকার কোন কোন উপাদানগুলো গ্রহণযোগ্য নয়, কোনটা কোন ক্রোমোজোরটা এস অন্যয়ের সদস্য হতে পারে না, সেগুলো আমরা এখানে লিখে নিতাম, কিন্তু এটা যেহেতু এমসিকিউ সেটা আর এখানে লেখা হয়নি। এস অন্যয়টা তাহলে হবে কি, যে এই যে 0 0 এই ক্রোমোজোরটা 1 1, এটা এই y এর যে এই মান এটা তো গ্রহণযোগ্য না, কারণ এটা এ সেটের মধ্যে নাই। এটা আছে, এটা আছে, এটা আছে, তো এই 3টা ক্রোমোজোর হচ্ছে ওই অন্যয়ের উপাদান, এটা গ্রহণযোগ্য হবে না যেহেতু এই উপাদানটা y এর এই উপাদানটা এই সেটের মধ্যে নাই। তো তাহলে এই এস অন্যয়ের সদস্য এগুলো লেখা হলো, এস অন্যয়টা লেখা হলো। এখন 1 নম্বর অপশনে এটাই আছে, এস অন্যয় হচ্ছে, প্রশ্নে বলা হয়েছে 0 1 1 1 8 2, তো সেটা এখানে মিলছে না। এখানে যে 0 1 হওয়ার কথা
কিন্তু এখানে আমাদের তো এসেছে হিসাবে 0 0, তো এটা 1 নম্বর অপশনটা তাহলে সঠিক না। তারপর ডোমেইন বা ডোমের কথা বলা হয়েছে, ডোম এস ডোম হচ্ছে যে এই অন্বয়ের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। প্রথম উপাদান 0 1 আর 8, 0 1 8, তাহলে 2 নম্বর অপশন সঠিক আছে। রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট, 0 1 আর 2, তো এটাও সঠিক আছে, অর্থাৎ 2 আর 3 এখানকার সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটি জানতে চাওয়া হয়েছে। তো বৈজ্ঞানিক রূপে আমরা যে লিখি a × 10⁻n, এইভাবে করে লিখি। এখানে 10-এর উপর একটা পূর্ণ সংখ্যা পাওয়ার হিসেবে থাকে আর সামনে একটা সংখ্যা থাকে। এই সংখ্যাটা অবশ্যই 1 থেকে বড় বা 1 এর সমান হতে হয়, আর 10 থেকে ছোট হতে হয়। 10-এর সমান কিন্তু না, 10 থেকে ছোট হতে হয়। 1 এর সমান হতে পারে, 1 এর সমান বা 1 থেকে বড়, আর 10 থেকে ছোট। তো এই যে খ নম্বরে যে অপশনটা আছে 8 নম্বর, সেটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর 9 নম্বর প্রশ্নের জন্য এখানে একটা উদ্দীপক দেয়া আছে। নিচের তথ্যের আলোকে 9 আর 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক এবং অঙ্ক দুইটার গুণফল হচ্ছে 2⁵। তো এখানে দশক স্থানীয় অঙ্ক যদি আমরা x ধরে নেই, একক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ x/2। প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যার অঙ্ক দুইটার গুণফল হচ্ছে 2⁵, অর্থাৎ x আর x/2 গুণ করলে হবে 2⁵ বা 32। এখানে x গুণ করলে x² আর নিচের এই 2টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই আর গুণন করি, 32-এর সাথে গুণ করে হবে 64। তাহলে x স্কোয়ারটা ডান পাশে নিয়ে 64-এর রুট করলে পাবো হচ্ছে 8। তো x এর মান আমরা দশক স্থানীয় অঙ্কটাকে x ধরেছি, তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, আর একক স্থানীয় অঙ্ক তার অর্ধেক, তার মানে 4। তো সংখ্যাটা হবে কি, দশক স্থানীয় অঙ্ক 8, তার সাথে 10 দিয়ে গুণ, আর একক স্থানীয় অঙ্ক তার সাথে যোগ। 8 × 10 = 80 আর 4 যোগ করলে 84। তো এই হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর বলা হয়েছে যে সংখ্যাটার মৌলিক গুণনীয়কের সেট কোনটা। তো সংখ্যাটা তো আমরা পেয়েছি 84। এখন 84 এর মৌলিক গুণনীয়ক যদি আমরা বের করি, এইভাবে করে 2 দিয়ে সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করা যায় 84-কে। 2 দিয়ে ভাগ করলে 42 হয়, আবারও 2 দিয়ে ভাগ করা যায় 21, 3 দিয়ে ভাগ করলে হয় 7। তো তার মানে 2237। এইগুলো হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ 84 এর মৌলিক গুণনীয়কের সেট। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, এরপর এখানে 3টা অপশন আছে। অপশনগুলো আমি এখানে লিখে নিয়েছি। প্রথম অপশনে আছে 5, 12 আর হচ্ছে 13। তো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, কারণ 5² আর 12² মান যদি আমরা যোগ করি তাহলে সেটা 13² সমান হয়। সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্রানুসারে আমরা জানি যে লম্ব আর ভূমির বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান হয়। তো অতিভুজ সবসময় বড় বাহুটা হয়। এখানে যে 3টা করে বাহু দেয়া আছে প্রত্যেকটা অপশনে, বড় বাহু যেটা সেটা অতিভুজ হবে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, আর অতিভুজের বর্গ যদি বাকি 2টা বাহুর বর্গের যোগফলের সমান হয় তাহলেই সেটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখানকার 3টা যে অপশন আছে 3টা অপশনের ক্ষেত্রেই সেটা সম্ভব। মানে এই অঙ্কগুলো মানে সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে করতে যে মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এগুলো দেখেই আসলে বোঝার কথা যে এগুলো দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আর যদি বুঝতে না পারো তাহলে এটা একটু হিসাব করে দেখতে হবে। যেমন ধরো যে 15² + 20² যোগ করলে যা হয় সেটা 25² এর সমান হয়। তো এখানকার 3টা অপশনই সঠিক। তারপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ABCD একটা সামান্তরিক, চিত্রে A এর মান কত। সামান্তরিকটা এখানে A কে নিয়েছি। এই A কোণটা 3A + 18 ডিগ্রি দিয়ে প্রকাশ করা আছে, আর এই যে বহিস্থ C কোণ সেটাকে 2A + 12 ডিগ্রি দিয়ে প্রকাশ করা আছে। এখন সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে এই যে A কোণ 3A + 18 হলে এই পাশের এই যে এই কোণটা এটাও 3A + 18 ডিগ্রি হবে, আর এই পাশের কোণটা তো দেয়া আছে 2A + 12, আর এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এটা সরল কোণ হয়ে যায়। তো তাহলে এই 3A + 18 আর হচ্ছে এই যে 2A + 12 এই দুটার যোগফল হবে 180। 3A 2A যোগ করে 5A, আর এখানে 18 12 মিলে হচ্ছে 30। 30টাকে ওই পাশে নিয়ে যদি 180 থেকে মাইনাস করি 150। সবশেষে A = 5টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলে A এর মান পাওয়া যাবে হচ্ছে 30। 13 নম্বর বৃত্তের ক্ষেত্রে এখানে 3টা অপশন দেয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা
নির্ণয় করতে হবে। বলা হয়েছে যে অন্তর্লিখিত সামান্তরিকের প্রত্যেকটা কোণ সমকোণ, সেটা সঠিক। এটার আমি এখানে এঁকে দেখাচ্ছি না, খুব সহজ একটা বিষয় যে অন্তর্লিখিত সামান্তরিক, বৃত্তের মধ্যে যদি কোনো সামান্তরিক আঁকতে চাও সেটা আসলে হয় আয়তক্ষেত্র হবে অথবা বর্গ হবে। তো আয়ত বা বর্গ যেটাই হোক না কেন সেটার তো প্রত্যেকটা কোণ সমকোণ হয়, তাহলে 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশন বলা হয়েছে যে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শকের সংজ্ঞানুসারেই কথাটা ঠিকই, অর্থাৎ স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের সাথে লম্বই হয়। আর বলা হয়েছে 3 নম্বরে যে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। অধিচাপ মানে হচ্ছে বৃত্তের যে বড় চাপটা, বড় চাপের ভেতরে ছোট কোণ হয়, অর্থাৎ সূক্ষ্মকোণই হয়। তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক। 14 নম্বর প্রশ্ন, একটা ধারা দেয়া আছে, ধারাটার পঞ্চম পদ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে 14 নম্বর প্রশ্নের ধারাটা এটার প্রথম পদ a হচ্ছে 1/√5। এটা একটা গুণোত্তর ধারা, কারণ পাশাপাশি দুইটা পদের ভাগফল একই রকম হয়, তো সেই কারণে সাধারণ অনুপাত আছে এটা, সাধারণ অনুপাত r -1 কে যদি 1/√5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো হচ্ছে -√5 সাধারণ অনুপাতের মান। পঞ্চম পদ বের করতে বলা হয়েছে। গুণোত্তর ধারার n তম পদের সূত্র জানি আমরা, ar⁻n-1, এই ক্ষেত্রে 5 - 1 অর্থাৎ 4, আর a আর r এর মান বসিয়ে দেওয়া হয়েছে। -√5 এর উপর 4 পাওয়ার দিলে, মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়, আর √5 এর উপর 4 পাওয়ার দিলে হবে হচ্ছে, আচ্ছা সেটা একটু অন্যভাবে হিসাব করি আমরা। এখানে √5 এর 4 পাওয়ার মানে হচ্ছে 4টা √5, নিচ থেকে ওপর থেকে একটা করে √5 যদি কেটে দেই আরো 3টা √5 থাকবে এখানে। 3টা √5 এর 2টা √5 গুণ করে একটা 5 হবে, আর তার সাথে আরো একটা √5 থেকে গেল। তো এটা এই ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসাব করে ফেললাম। 15 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার হলে বর্গটার পরিবৃত্তের ব্যাস কত সেন্টিমিটার। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 169 হয়, ক্ষেত্রফলকে আমরা a স্কয়ার লিখতে পারি। এক বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল a স্কয়ার, সেটা প্রশ্নে দেওয়া আছে হলো 169, তাহলে a এর মান হবে, স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যদি রুট করে দিই, a এর মান অর্থাৎ এক বাহুর মান পাবো হচ্ছে 13। এখন প্রশ্ন হচ্ছে যে ওই বর্গটার পরিবৃত্তের ব্যাস, এই যে এটা যদি বর্গ হয়, বর্গের যদি আমরা একটা পরিবৃত্ত আঁকি, বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই পরিবৃত্তের ব্যাসের সমান হয়। তার মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারলেই আমরা পরিবৃত্তের ব্যাস পেয়ে যাব। বর্গের কর্ণের সূত্র আমরা জানি √2a, a যেহেতু 13, তাহলে 13√2 বা √2a, অপশন যেমন করে আছে 13√2, এভাবেই অপশনটা আছে। 16 নম্বর প্রশ্ন, হেলিকপ্টার থেকে 30 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানের অবনতি কোণ 30 ডিগ্রি হলে হেলিকপ্টারটা কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত। একটা হেলিকপ্টার মনে করো যে এই বিন্দুতে, এখান থেকে বলা হয়েছে 30 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানের অবনতি কোণ, তাহলে যে এই দূরত্বটা হবে হচ্ছে 30 কিলোমিটার, আর এই স্থানের অবনতি কোণ এখানে 30 ডিগ্রি, এই কোণটা 30। এখন এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই যে এটা হচ্ছে তার একান্তর কোণ, তার মানে এটাও 30 ডিগ্রি। আমাদের তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে হিসাব করতে গেলে ত্রিভুজের ভেতরকার একটা সূক্ষ্ম কোণের মান জানা দরকার, তো সেটা এই যে এই কোণের সমান হবে, সেটা আমরা একান্তর কোণ বলে এই তথ্য লিখতে পারি। বের করতে হবে হেলিকপ্টারটা কত উচ্চতায় আছে, অর্থাৎ এই যে এটাকে আমি এখানে h দিয়ে প্রকাশ করেছি, এই h এর মান বের করতে হবে। এখন এই ত্রিভুজে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। আমরা জানি যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো এই ক্ষেত্রে কোণের মান হচ্ছে 30, সাইন 30 ইকুয়াল টু লম্ব h বাই অতিভুজ হচ্ছে এখানে 30 কিলোমিটার। সাইন 30 মান হাফ, আর গুণন করলে 2h ইজ ইকুয়াল টু 30 × 1 30, তাহলে h এর মান 2টাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দেই, h অর্থাৎ হেলিকপ্টারের উচ্চতা পাবো হচ্ছে 15 কিলোমিটার। 17 নম্বর, a:b এমন একটা অনুপাতের মান দেয়া আছে 3:4 হলে 2a:4b এর মান নির্ণয় করতে বলেছে। তো প্রশ্নে যেই তথ্যটা দেয়া আছে a:b = 3/4, এটাকে আমরা এরকম ভগ্নাংশ আকারে লিখতে পারি। অনুপাত আর ভগ্নাংশ একই জিনিস। এখন যেহেতু আমাদের 2a/4b এর অনুপাত বের করতে বলেছে, আমরা এখানে 2 আর নিচে 4 অর্থাৎ 2/4 দিয়ে গুণ করলাম। এই পাশে গুণ করলে ডান পাশেও গুণ করতে হবে, যে ডান পাশেও 2/4 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করলে এখানে 2a/4b অর্থাৎ 2a:4b পাবো, আর ডান পাশে যে এই অংশটাকে যদি একটু ছোট করে নিই, 2 এর সাথে একটা 4 কাটলে নিচে 2 হয়, অর্থাৎ 4 × 2 = 8 হবে নিচে, আর উপরে 3 অর্থাৎ 3:8। এটাই হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 18 নম্বর আর 19 নম্বরের জন্য একটা উদ্দীপকে চিত্র দেয়া আছে, বলা হয়েছে যে tan θ
ডিভাইডেড বাই কস 90 মাইনাস থিটা এর মান কত। তো এই যে চিত্রটা হচ্ছে এইটা, এখানে এই কোণটাকে 90 মাইনাস থিটা দিয়ে সূচিত করা হয়েছে। এখন যে প্রশ্নটার মান বের করতে হবে সেটা হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড বাই কস 90 মাইনাস থিটা। ট্যান থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, আর কস 90 মাইনাস থিটা আমরা জানি যে বিজোড় সংখ্যক 90 থাকলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়, আর কোণের মান হচ্ছে যে এখানে পরবর্তী অংশ যেটা আছে সেটাই। তাহলে এখানে ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দিয়ে পরের সংখ্যাটা উল্টিয়ে দিই, 1 বাই সাইন থিটা হয়। সাইন থিটা ওপর নিচ থেকে কেটে দিলে 1 বাই কস হয়। 1 বাই কস মানে হচ্ছে সেক থিটা। এখন সেক থিটা মানে এই চিত্রের সাপেক্ষে কি হয় সেটা আমরা এখন হিসাব করব। এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা তাহলে থিটা কোণ। এই ওপরের পি বিন্দুতে যে কোণটা আছে এটা থিটা কোণ হবে। কারণ হচ্ছে যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি তো 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণ, বাকি দুইটা কোণ মিলে 90 হবে। তো এটা 90 মাইনাস থিটা আর এটা হচ্ছে থিটা, দুইটা মিলে তাহলে 90 ডিগ্রি হয়। এটা যদি থিটা হয়, আমাদের সেক থিটার মান বের করতে হবে। সেক হচ্ছে কসের অপোজিট, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক তাহলে অতিভুজ বাই ভূমি। এই কোণের সাপেক্ষে হিসাব করতে হবে, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, বিষয়টা খেয়াল রাখতে হবে। তো অতিভুজ বাই ভূমি সেক এর অনুপাতের মান, অতিভুজ হচ্ছে এখানে ওপি আর পিএম হচ্ছে ভূমি, তাহলে ওপি বাই পিএম এটাই হচ্ছে সেক থিটা এর মান। তারপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ওএম ইকুয়াল টু √3 হলে ওপি সমান সমান কত। থিটা যদি 60 ডিগ্রি হয়, এই যে যেখানে থিটা ছিল সেখানে আমরা 60 লিখলাম, আর ওএম ইকুয়াল টু √3 বলা হয়েছে, মান বের করতে বলা হয়েছে ওপি এর মান, ওপি তার মানে এই যে এই কোণের সাপেক্ষে অতিভুজ, এটা অতিভুজের মান বের করতে হবে, আর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজ আমরা জানি যে সাইনের অনুপাত, এই ক্ষেত্রে কোণ হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ইকুয়াল টু √3 লম্ব বাই অতিভুজ ওপি, যেটার মান বের করতে হবে। সাইন 60 মান হচ্ছে √3/2, আর এর পাশে √3 বাই ওপি, দুই পাশে যদি √3 দিয়ে ভাগ করে দেই তাহলে 1/2 1 বাই ওপি হবে, তারপর আর গুণন করলে ওপি এর মান পেয়ে যাব হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন 20 নম্বর বলা হয়েছে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। একটা বর্গের বাহু যদি আমরা এ ধরে নিই তাহলে সেটার ক্ষেত্রফল a স্কয়ার, বাহু স্কয়ার, আর বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, a এর দ্বিগুণ হচ্ছে 2a, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল হবে 2a হোল স্কয়ার অর্থাৎ 4a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু, a স্কয়ার থেকে 4a স্কয়ার কতটুকু বৃদ্ধি পেল সেটা মাইনাস করলে পাওয়া যাবে। বৃদ্ধি পেয়েছে হচ্ছে 3a স্কয়ার। তো a স্কয়ার ছিল আগে আর বৃদ্ধি পেয়েছে হচ্ছে 3a স্কয়ার, তাহলে a স্কয়ারের 3 গুণ হচ্ছে এটা, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 3 গুণ। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে যদি বলা হতো যে ক্ষেত্রফল কত গুণ হবে, তো ক্ষেত্রফল তো হচ্ছে হলো 4a স্কয়ার, তার মানে a স্কয়ারের 4 গুণ, এটা ক্ষেত্রফল 4 গুণ হচ্ছে। আর প্রশ্নে বলা হয়েছে যে কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধির পরিমাণ তো 3a স্কয়ার, তার মানে 3 গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন সমীকরণ জোটটা সঙ্গতিপূর্ণ, পরস্পর অনির্ভরশীল আর অনন্য সমাধান বিশিষ্ট। তো আমরা জানি যে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেটা হতে গেলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান না হতে হয়, অর্থাৎ অসমান হতে হয়। তো আমরা এখানে x এর সহগ, গ নম্বর অপশনের যদি x এর সহগ আর y এর সহগ বের করে দেখি, বাকিগুলো আর বের করে দেখাচ্ছি না, বাকিগুলোর ক্ষেত্রে এটা মানে এই ইয়েটা পাওয়া যাবে না, এই সম্পর্কটা পাওয়া যাবে না, সেটা তোমরা হিসাব করে দেখতে পারো। তো এখানে এইটা 12.1 অনুশীলনীতে একটা সারণী দেয়া আছে যে কোন কোন মানে x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবপদের সহগের কোন সম্পর্কের জন্য সমীকরণ জোট কেমন হয়, কি বৈশিষ্ট্যপূর্ণ হয়। তো এখান থেকে প্রায় একটা বা দুইটা এমসিকিউ থাকে, এই সারণীটা তোমরা একটু খেয়াল রাখবা, বই থেকে সারণীটা একটু দেখে নিবা। x এর সহগ হচ্ছে এখানে x এর সহগ 1 আর এটাতে x এর সহগ হচ্ছে 2, অর্থাৎ 1/2 সহগের অনুপাত। y এর সহগ এখানে -12 আর এখানে y এর সহগ হচ্ছে 1, -12/1 অর্থাৎ এটাকে -12 লিখতে পারি আমরা। তো একটা হচ্ছে হাফ আর একটা -12, তো এটা তো অসমান। তো এই গ নম্বর অপশনের ক্ষেত্রে যেহেতু এই যে x এর আর y এর সহগের অনুপাত অসমান হচ্ছে, ওই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে এরকম ক্ষেত্রেই সেটা হয়। 22 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, ধারাটার 2 × n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এই যে 2 × n+1 এর মানে হচ্ছে যদি গুণ করে দেই 2n + 2, n
এর মান আমরা যে কোনো পূর্ণ সংখ্যা বসাই না কেন, তার সাথে এই যে 2 যোগ অবস্থায় আছে, ধরো n এর মান যদি 1 বসাই, 2 অক্ষে 2 যোগ 2, তার মানে 4 হয়, জোড় সংখ্যা। n এর মান যদি 2 বসাই, 2 দুগুণা 4 আর 2 6, জোড় সংখ্যা। তো এইভাবে করে n এর যে কোনো মানই এখানে বসানো হোক না কেন, এটা দিয়ে একটা আসলে জোড় সংখ্যাই বোঝায়। আর এই ধারার জোড় সংখ্যক পদের যোগফল 0 হয়। যেমন যদি 2টা পদ যোগ করি, একটা +4 একটা -4, কাটা গিয়ে 0। 4টা পদ যোগ করলে 2টা প্লাস 2টা -4 আছে, তার মানে সেই ক্ষেত্রেও কাটা যাবে। তো এইভাবে করে যে কোনো জোড় সংখ্যক পদ এর যোগ করলে সেটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। আর যদি এটা 2n+1 এই টাইপের একটা কথা বলা হয়েছে যে 2n+1, যেটা দিয়ে একটা বিজোড় সংখ্যা বোঝায়, বিজোড় সংখ্যক পদের যদি সমষ্টি বের করতে বলা হতো, তাহলে সেটা হচ্ছে 4। কারণ এখানে ধরো যে একটা পদ 4, 3টা পদ যদি নেই, 2টা 4 কাটা যাবে, একটা 4 হবে। এভাবে করে 5টা নিলে 4টা 4 কাটা গিয়ে একটা 4 থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রে সমষ্টি 4 হতো। আর যে প্রশ্ন এখানে বলা হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে 0। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ABCD সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটা সঠিক। ABCD যদি একটা সমান্তর ধারা হয়, এই যে ABCD এরকম একটা ধারা আকারে এখানে লিখেছি। সমান্তর ধারা একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা সমান্তর ধারা নিয়ে তোমরা একটু হিসাব করে দেখতে পারো। সমান্তর ধারার যে কোনো একটা পদ হচ্ছে তার যে দুই পাশের পদ দুইটা আছে তাদের সমষ্টির অর্ধেক হয়, অর্থাৎ তাদের গাণিতিক গড়ের সমান। তো এরকম গ নম্বর যে অপশনটা আছে b+d/2, এই যে c = c এর দুই পাশে হচ্ছে b আর d যোগ করে 2 দিয়ে ভাগ করলে c এর সমান হবে। তো এরকম অপশন এই একটাই আছে, বাকি অপশনগুলো এরকম নাই। আমি যে তথ্যটা বললাম যে কোনো একটা পদ তার দুই পাশের পদের যোগফলের অর্ধেক, তো সেটা গ নম্বরের ক্ষেত্রে মিলে যাচ্ছে। 23 নম্বরের এই গ নম্বর অপশনটা সঠিক। তারপর এখানে 26 নম্বরটা আমি একটু আগে দেখিয়েছি। 26 নম্বর বলা হয়েছে যে কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 8 একক হলে এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এক বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা a দিয়ে প্রকাশ করতে পারি। সেটা যদি 8 হয়, তো এর কর্ণ হচ্ছে a√2, কর্ণের সূত্র জানি আমরা বর্গের। a যদি 8 হয় তাহলে 8√2। প্রশ্নে বলা হয়েছে যে এর কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত। তো বর্গের ক্ষেত্রফল তো এই যে এটাকে যদি আমরা বাহু ধরি, বর্গের বাহুর স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তো 8√2 স্কয়ার করলে, 8 এর স্কয়ার করলে হচ্ছে 64, √2 স্কয়ার করলে 2 হয়, 64 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 128 বর্গ একক। 24 আর 25 নম্বরের জন্য ছোট একটা উদ্দীপক দেয়া আছে। বলা হয়েছে এখানে ত্রিভুজের চিহ্ন দেয়া আছে, এই চিহ্নটা আসলে হবে না, এটা পঞ্চভুজের চিহ্ন যদি দিতে হয় পঞ্চভুজের চিহ্ন হবে। বলা হয়েছে যে ABCDE একটা সুষম পঞ্চভুজ। এমন একটা চিত্র এঁকেছি, যদিও এটা সুষম পঞ্চভুজ মনে হচ্ছে না, ড্রয়িংটা ঠিক হয়নি। তো এটা তোমরা ধরে নিতে পারো একটা সুষম পঞ্চভুজ, অর্থাৎ সবগুলো বাহু সমান। এখানকার প্রশ্ন হচ্ছে যে পঞ্চভুজটার প্রতিসাম্য রেখা কতটা। প্রতিসাম্য রেখা মানে এমন একটা রেখা যেটা ওই ক্ষেত্রটাকে সমান দুইটা ক্ষেত্রফলে বিভক্ত করে, যে দুইটা দেখতে একই রকম। তো এরকম আমরা এই যে এখান দিয়ে একটা রেখা আঁকতে পারি, তাহলে যে সমান একই রকম দেখতে দুইটা ক্ষেত্র পাওয়া যাবে। আবার এইখান থেকে এই যে এই দিক বরাবর একটা রেখা আঁকতে পারি। এইভাবে করে প্রত্যেকটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর 5টা রেখা আঁকা যাবে, যেগুলো দিয়ে প্রতি ক্ষেত্রে ওই পঞ্চভুজটা সমান একই রকম দুইটা অংশে বিভক্ত হবে, একই রকম দেখতে। তো তার মানে প্রতিসাম্য রেখা হচ্ছে এর 5টা। আর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চভুজটার অন্তঃস্থ প্রতিটি কোণের পরিমাণ কত ডিগ্রি। অন্তঃস্থ কোণ মানে হচ্ছে যে এই কোণগুলো নির্ণয়ের একটা সূত্র আছে, থিটা দিয়ে যদি কোণটাকে প্রকাশ করি, সূত্রটা হচ্ছে 180 - 360/n। n এর মান হচ্ছে, পঞ্চভুজ যেহেতু বলা হয়েছে, n হচ্ছে বাহুর সংখ্যা 5 এই ক্ষেত্রে। তারপর এটা যদি হিসাব করি, থিটার মান পাবো হচ্ছে 108 ডিগ্রি। 5 নম্বর, একটা ঘনকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ঘনকের এক বাহু যদি আমরা a ধরে নেই, তাহলে তার আয়তন হয় হচ্ছে a3। এটার মান প্রশ্নে দেওয়া আছে 24√3। 24কে আমরা 2 কিউব × 3 লিখতে পারি। 2 এর উপর কিউব দিলে 8 হয়, আর 3 8 24। 3 মানে হচ্ছে 2টা √3, পাশে আরো একটা √3 আছে, তার মানে এখানে 3টা √3, তাহলে 2√3 হোল কিউব লিখতে পারি। দুই পাশ থেকে কিউব বাদ দিলে আমরা এর মান পাবো হচ্ছে 2√3। বের করতে বলা হয়েছে এর কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণ আমরা জানি a√3, a যেহেতু 2√3, তার সাথে এই √3 গুণ করলে, দুইটা √3 গুণ করে একটা 3 হয়, তার সাথে সামনের 2 গুণ করে দিলে 3 × 2 = 6 সেন্টিমিটার।
28 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন। কখন কখন কোন কোন বিষয়ে ক্রমজয়িত গণসংখ্যা দরকার হয় সেটা আমাদের জানতে হবে। যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমজয়িত গণসংখ্যার আসলে কোনো প্রয়োজন নেই। প্রচুরক আমরা নির্ণয় করি হচ্ছে শুধু গণসংখ্যা দরকার হয়, আর শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানের যে শ্রেণীটা কি বলে কলামটা থাকে সেটা প্রয়োজন হয়। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমজয়িত গণসংখ্যার প্রয়োজন হয়। ক্রমজয়িত গণসংখ্যা ব্যবহার করে মধ্যক শ্রেণী কোনটা সেটা বোঝা যায়। তারপরে আবার মধ্যকের মধ্যে যে এফসি আছে, এফসি সেটা হচ্ছে ওই ক্রমজয়িত গণসংখ্যারই একটা মান। তো মধ্যক নির্ণয়ের জন্য ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন। তারপর অজীব রেখার কথা বলা হয়েছে। অজীব রেখার জন্য ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন, কারণ অজীব রেখার আসলে আরেকটা নামই হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যার রেখা। কারণ অজীব রেখা ওই ক্রমজয়িত গণসংখ্যা এক্স অক্ষে হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষে ক্রমজয়িত গণসংখ্যা নিয়েই অজীব রেখা আঁকতে হয়। তো তাহলে এখানকার 28 নম্বরের 2 আর 3 সঠিক উত্তর। 29 বলা হয়েছে যে L = 48, FC 31, FM 25, H = 6 এবং N = 72 হলে মধ্যক কত? তো সব তথ্য এখানে দেয়া আছে, শুধু আমাদের সূত্রটা ব্যবহার করে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যকের সূত্র আমরা জানি L + N/2 - FC × H/FM। সূত্র লিখে মানগুলো বসিয়ে দিলাম। N 72, 2 দিয়ে ডিভাইড করলে 36, 36 থেকে 31 মাইনাস করলে 5 হয়, ইন্টু 6/25, 5 6 30, 25 দিয়ে ভাগ করে তার সাথে যদি আমরা 48 যোগ করে দিই তাহলে মধ্যক পাবো 49.2, যেটা খ নম্বর অপশনে আছে। 30 নম্বর প্রশ্ন 2x - 1/3x এর মান দেয়া আছে 12। তারপর 3x - 1/2x এর মান বের করতে বলা হয়েছে। বেশ একটু ক্রিটিক্যাল অঙ্ক বলে মনে হচ্ছে। এই 2x - 1/3x যেটার মান 12 দেয়া আছে, এখান থেকে আমরা প্রথমে 2 কমন নিলাম। হয়তো ভাবছো যে 2 কিভাবে কমন নিব, 2 দিয়ে তো এখানে বিভাজ্য সংখ্যা দুইটা না। তো তারপরে আমরা কমন নিতে পারি, কারণ কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো ভাগ তো যে কোনো সংখ্যাকেই যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এখান থেকে 2 কমন নিলে x হবে, আর এটাকে 2 কমন নিলে এখান থেকে 2 যেহেতু মানে 2 দিয়ে বিভাজ্য কোনো সংখ্যা নাই, 2টা এখানে নিচে গুণ হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে নিচের সংখ্যার সাথে সেটা গুণ। তো সেই হিসাবে এখানে 3 × 2 = 6 হয়ে গেল 6x। এই 2টাকে ডান পাশে নিয়ে আমরা ভাগ করলাম, 12 এর সাথে 2 ভাগ করলে হয় 6। এবারে 3 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি, এই পাশে 3 গুণ করলে 3x, এখানে 3 গুণ করলে 3 আর 6 কাটাকাটি হয়ে 1/2x হবে, 3x - 1/2x। ডান পাশে 3 গুণ করলে 3 6 18। এই 30 নম্বর প্রশ্নের এই হচ্ছে উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।